বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। এর আগে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করতে যাচ্ছি। তা আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক দিয়ে শুরু করব। চতুর্থক ব্যবধানাঙ্ক আমরা আলোচ্য বিষয়টা লিখে নেই। চতুর্থক ব্যবধানাঙ্ক আলোচনার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা চতুর্থক ব্যবধানের আগে পড়েছি। চতুর্থক ব্যবধানের সাথে এর অনেকটাই মিল আছে, শুধু এইটুকু পার্থক্য আমরা একটু সূত্রের মাধ্যমে সেটা দেখতে পারি। যেমন চতুর্থক ব্যবধান সমান সমান হচ্ছে আমাদের Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, আর চতুর্থক ব্যবধানাঙ্ক Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু Q1 ইন্টু 100। দেখো, দুটো জিনিস প্রায় একই রকম। এখানে আমাদের Q3 বের করতে হবে, Q1 বের করতে হবে, এখানেও Q3 Q1 বের করতে হবে। তাহলে আমরা যদি Q3 Q1 বের করতে জানি, চতুর্থক ব্যবধানের ক্ষেত্রে আমরা Q3 Q1 বের করেছি, যদি সেটা জানি তাহলে আমাদের জন্য চতুর্থক ব্যবধানাঙ্ক অনেক সহজ হয়ে যাচ্ছে। তারপরে আমি আজকে চতুর্থক ব্যবধানাঙ্ক কিভাবে বের করা যায় সে বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব বা সমস্যা সমাধান নির্ণয়ের চেষ্টা করব। চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের আবার সেই আগের মতো দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো অবিন্যস্ত উপপাদ্য এবং বিন্যস্ত উপপাদ্য। অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এবং বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা দুটো টপিক না, আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে অবিন্যস্ত উপপাদ্য আমরা কিভাবে, বা অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা আজকে আলোচনা করে বা এই সমস্যার সমাধান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো, এখানে আমাদের আসল সূত্রটা হচ্ছে এটা হলো আমাদের আসল সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা আজকে আলোচনা করে থাকবো। তো আজকে আমাদের হলো অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধানাঙ্ক। দেখো, আমরা যদি অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যে কোনো একটা সমস্যা মনে করি, সেটা হচ্ছে, মনে করো তথ্য এখানে মনে করো, বা শ্রেণী মনে করো 7, 8, 10, 11, 13, 15, 18। এখানে মনে করো এগুলো আছে তথ্যমান। তথ্যমান যদি এটা হয় আমাদের, এখন দেখো এটার জন্য আমরা কি করতে পারি। আমাদের সবার আগে আমাদের বের করতে হবে Q3 বা Q1 বের করতে হবে এবং Q3 বের করতে হবে। তো দেখো, Q1 বের করার জন্য আমরা কি জানি? Q1 বের করার জন্য আমরা জানি যে এখানে n+1/4 তম তথ্যের মান। প্রথম চতুর্থক কি হবে? Q1 মানে হলো প্রথম চতুর্থক। প্রথম চতুর্থক কি হবে? n+1/4 তম তথ্যের মান। এবং এটা হচ্ছে যে 3
ইন্টু n+1/4 তম তথ্যের মান। তাহলে আমরা যদি Q1 এ যাই তাহলে Q1 টা বের করি। Q1 এ কি আছে আমাদের দেখো, n কত আছে আমাদের? n হলো 1 2 3 4 5 6 7, যেমন n সমান কত আমাদের 7। তো এখানে আমাদের 7 যোগ 8 1 সমান ডিভাইড বাই 4 এততম তথ্যের মান। তাহলে কত 8/4 এততম তথ্যের মান। 8 বাই কত হবে 2 তম তথ্যের মান। 2 তম তথ্যের মান কত? 1 2। প্রথম চতুর্থ Q1 সমান কত? সুতরাং Q1 সমান সমান 8। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, এটা সমান কি Q1। এখন হলো আমাদের মনে করো Q3 বের করতে হবে। Q3 বের করার জন্য আমাদের কি করতে হবে? এটা আমরা মুছে দিলাম, মুছে দেওয়ার জন্য এরপরে শুধু Q3 বের করার জন্য 3, এটা এততম তথ্যের মান। তাই 3 n+7+1 ডিভাইডেড বাই 4 তম তথ্যের মান সমান সমান কত হচ্ছে আমাদের? 3 8/4 তম তথ্যের মান সমান কত আমাদের? 6 তম তথ্যের মান। 6 তম তথ্যের মান কত? 1 2 3 4 5 6 50। দ্যাট মিন্স এটা সমান কত? Q3। সুতরাং Q3 সমান সমান কত? 50। এখন দেখো, যদি আমরা Q3 এবং Q1 আমরা পেয়ে যাই তাহলে আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক আমাদের জন্য কত সহজ। চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র কি আমরা জানি? চতুর্থক ব্যবধানাঙ্ক সমান Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100। দেখো Q3 কত আমাদের? Q3 15। Q3 যখন 15 হবে এবং Q1 সমান কত আমাদের? 8। নিচে হলো 15 plus 8 into 100। এখানে কত হলো? 700 ডিভাইডেড বাই হলো 23 সমান কত? দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা দেখি। 700 ভাগ হলো 23 30.43। তাহলে আমাদের চতুর্থ ব্যবধানাঙ্ক হচ্ছে কত? এটা হলো অ্যানসার। তো দেখো আমরা কত ইজিলি চতুর্থ ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারি। কিন্তু এখানে আরেকটি প্রবলেম আছে। সেই প্রবলেমটা মনে করে এখানে আছে কত? n হলো বেজোড় সংখ্যা, যদি জোড় হয়, জোড় হলে কত হতে পারে? দেখো যদি জোড় হয় তখন আমাদের জন্য একটু প্রবলেম হয়। জোড় বলতে মনে করো এখানে সমান এখানে 8 মনে করো, 8 মনে করো এখানে হলো 19 বা মনে করো 25। 25 যদি 25 হয় তাহলে n সমান কত? তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। যদি এভাবে থাকে তাহলে আমাদের জন্য সহজ। আর এটা আমরা একটু দেখি, তবে সূত্র একই, দুটোর ক্ষেত্রেই আমরা সূত্র একই। সমস্যাটা যেখানে সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে Q1 সমান আমরা জানি কি n+1 ডিভাইডেড বাই 4 তম তথ্যের মান। যদি এটা হয় n সমান কত আমাদের? n সমান হলো 8 যোগ 1 ডিভাইডেড বাই হলো 4 তম তথ্যের মান সমান সমান 9 মানে 4 দুগুণে 8.25 তম তথ্যের মান। দেখো আগে ছিল 2 তম, আগে 2 বলতে আমরা এই 8 কে আমরা ফাইন্ড আউট করেছি। এই 8 টাকে আমরা ইজিলি বের করে নিতে পারছি 1 2। এটা হলো Q1 লিখেছি, কিন্তু এখন 2.25 যার কারণে আমরা 8 টাকে বের করতে পারছি না, কারণ এটার পরেও আমাদের 25 আছে। এই 25 বের করার জন্য আমাদের যেটুকু প্রবলেম, এই আর কিছু না। 25 আমরা কি করতে পারি? 25 বের করার জন্য আমাদের দেখো আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে এখানে হলো Q1 সমান সমান হলো 2 তম তথ্যের মান প্লাস এই 25 এর জন্য 2 এর বেশি কত? 3
এততম তথ্যের মান মাইনাস, যেহেতু 2.25 এটার জন্য যাবে কি 3 তম তথ্যের মান মাইনাস 2 তম তথ্যের মান, 2 তম তথ্যের মান ইনটু হলো আমাদের 0.25। এখন যদি এখানে 25 না হয়, যদি মনে করো 75 বা 78 হয়, 0.78 হয়, তাহলে এখানে জাস্ট আমাদের 0.25 এর জায়গায় 0.78, এখানে যেটা হবে সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তার মানে এখানে আমাদের আছে 0.25, দ্যাট মিন্স এখানে 0.25। এখন দেখো আমাদের জন্য 2 তম তথ্যের মান কত? 2 তম তথ্যের মান হলো 8 প্লাস 3 তম তথ্যের মান কত আমাদের 10 মাইনাস 2 তম তথ্যের মান আবার কত 8 ইনটু 0.25। তাহলে কত হয় 8 প্লাস 2 ইনটু 0.25 কত 2 ইনটু 0.25, 8 প্লাস 0.50 সমান সমান কত 8.50। তাহলে আমাদের কিউ প্লাস Q1 এততম তথ্যের মান কিউ সমান কত 2.25 তথ্যের মান, 2.25 তথ্যের মান কত 2.25 তথ্যের মান হলো 8.50। দ্যাট মিন্স আমাদের এখানে আমরা লিখতে পারি প্রথম চতুর্থ কত, আমরা লিখবো এখানে প্রথম চতুর্থ Q1 সমান সমান হলো 8.50। তাহলে প্রথম চতুর্থকে মান যদি এটা হয় আমাদের জন্য, এখন তুমি বলতে পারো স্যার আমরা তো দুটো জিনিস করেছি, একটা হলো সেটা হলো একটা হলো Q1 এবং আরেকটা হলো Q3। আরেকটা যদি Q3 হয় স্যার, তাহলে আমরা Q2 টা কিভাবে বের করব? Q2 এর জন্য Q2 মানে দ্বিতীয় চতুর্থ হলো আমাদের 2 into n plus 1 divided by 4 তম তথ্যের মান। বাট আমাদের এই অঙ্কে Q2 এর দরকার নেই, আমাদের এই অঙ্কে শুধু Q1 এবং Q3 এর দরকার। Q3 হয় দ্যাট মিন্স Q3 কি আমাদের তৃতীয় চতুর্থ, যেমন এখানে হবে 3, যদি 2 হয় এখানে 2, যদি 1 হয় এখানে 1 দিয়ে গুণ দিলে একই হয়, সো 1 দেওয়ার আমাদের দরকার নেই। তো 1 দেওয়ার দরকার নেই, যখন 2 হবে তখন 2 দেব, যখন তৃতীয় চতুর্থ হবে তখন 3 দেব, যখন চতুর্থ হবে তখন 4 দেব, জাস্ট এভাবে আমাদের আগাতে হবে। যদি এটা হয় দ্যাট মিন্স আমাদের কত 3 8 প্লাস 1 ডিভাইডেড বাই 4 তম তথ্যের মান, তাহলে কত হয় 3 ইনটু 9, 3 ইনটু 9 হলে কত হয় 4 দুগুণে 8, 2.25 এততম তথ্যের মান। তাহলে কত হয় আমাদের 6.75 তম তথ্যের মান। তাহলে এটা যদি হয় তাহলে এততম তথ্যের মান আমরা কিভাবে বের করব? তাহলে দেখি 6.75 তম তথ্যের মান বের করার জন্য আবার এভাবেই যেতে হবে। কিভাবে যাব আমরা, কিভাবে যাব সেটা দেখো। এখানে যখন 6, তার মানে এখানে হবে 6 প্লাস 6 এর এখানে যেহেতু 0.75 কারণ 6 এর বেশি, 6 এর বেশি কত 7 তম তথ্যের মান। এরপরে 7 এর আবার কম কত 6 তম তথ্যের মান। এখন যদি এটা আমরা যাই দেখো, এরপরে গুণ হবে কি, গুণ হবে যেহেতু এখানে 7 আগে 25 ছিল 25, এখন যেহেতু 75 তাহলে এখানে হবে 75। যখন 75 হবে তখন দেখো 6 তম তথ্যের মান কত হবে 1 2 3 4 5 6 15 প্লাস 7 তম তথ্যের মান কত 18 মাইনাস 6 তম তথ্যের মান হলো 15 ইনটু 0.75, 15 প্লাস এখানে হলো 3 ইনটু 0.75, তাহলে আমাদের কত হয় 15 প্লাস 15 5 আর 3 7 21 আর 22,
এক দুই ভাগ বদলাবেন, দ্যাট মিন্স এখানে কত 17.25। তাহলে তৃতীয় চতুর্থ কত আমাদের? তৃতীয় চতুর্থ হলো তৃতীয় চতুর্থ, আমরা এটা মুছে দিই। Q3 সমান সমান 17.25। দেখো এই দুইটা আমরা বের করেছি। এখন আমাদের জন্য কত সহজ। এখন চতুর্থ ব্যবধানাঙ্কের সূত্র কি? চতুর্থ ব্যবধানাঙ্কের সূত্র হলো সমান সমান কি Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100। এখানে কত Q3 কত আমাদের 17.25 minus 8.50 divided হলো 17.25 plus 8.50 into 100 সমান সমান কত উপর হচ্ছে আমাদের 5 plus 7 minus 8, নিচে হচ্ছে আমাদের 5 7 আর হলো 25 into 100। এখন এটাকে আমরা ক্যালকুলেট করে দেখি কি অবস্থা হয় আমাদের। (8.75 into 100) ভাগ হলো আমাদের 25.75, এদিকে হলো 33.98। দেখো আমাদের জন্য এটা বের করা কত সহজ হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে তোমার অ্যান্সারের জন্য এখানে যেহেতু আমরা 100 দেয়া আছে, সো এখানে আমাদের একটু পরিবর্তন আসবে। এখানে হলো পার্সেন্টেজটা চলে আসবে। যখনই 100 থাকবে, শতকরা থাকবে, তখনই আমাদের এখানে পার্সেন্টেজ চলে আসবে। তো দেখো আমাদের জন্য অবিন্যস্ত পদ্ধতি থাকলে বা অবিন্যস্ত পদ্ধতিতে উপাত্ত দেয়া থাকলে সেখান থেকে আমাদের জন্য চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করা কত সহজ। সো আমরা যদি চতুর্থক বের করতে পারি, চতুর্থক বের করতে পারলে চতুর্থক ব্যবধানাঙ্ক আমাদের জন্য খুব সহজ। সো চতুর্থক নিয়ে আমরা এর আগের দুটো ক্লাস আগে আমরা আলোচনা করেছিলাম, সেখানে এর যথেষ্ট ধারণা দেয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা আজকেও আমি চতুর্থক বের করার নিয়মটা তোমাদের আমি শেখালাম, সেখান থেকেও তোমরা চেষ্টা করতে পারো। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করবা, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা। আগামী ক্লাসে আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করার চেষ্টা করব, তবে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।